বিরাজনীতিকরণ হচ্ছে বলে আপনারা বলছেন, আপনি বলছেন ছাত্ররা এখন রাজনৈতিক প্রজ্ঞা দেখে না। এখানেই আমি আবারও প্রশ্নটা করছি যে রাজনৈতিক প্রজ্ঞা যে দেখছে না, এটা আমরা এখন কিভাবে বুঝতে পারি বা এটা কিভাবে আমরা বলতে পারি? রাজনৈতিক প্রজ্ঞা দেখানোর সময় তো সামনে, নাকি যখন তারা কাজ করবে না না, আপনি নেতা এদের এই হিসেবে? যে বক্তৃতা দেখেছেন শারমিন চৌধুরী, আপনি হ্যাঁ। এই যে এতগুলি এতগুলি যে আহ, প্রার্থী দাঁড়িয়েছেন, একমাত্র শামীম ছাড়া আরেকটা নাম বলেন তো, সুন্দর করে কথা বলতে পারে, প্রচুর পড়াশোনা করে, কিংবা তাদের বক্তৃতার মধ্যে এক ধরনের দূরদর্শিতা, বুদ্ধিমত্তা, প্রশ্নোত্তর যখন হয়েছে সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তাদের প্রত্যুৎপন্ন মতিত্ব, অর্থাৎ প্রেজেন্স অফ মাইন্ড, তাদের ভাষা ব্যবহারের দক্ষতা, আপনি বলেন তো আরো 10-12টা নাম আমি শুনি একটু, তাইলে তো বোঝা যায়। একজন নেতা ভবিষ্যতে, আমরা ধরে নেই যে ছাত্র নেতারা ভবিষ্যতে আমাদের রাজনৈতিক নেতা হবেন, তারা, এটা প্রথম পার্ট। এবং এই ছাত্র নেতারা ভবিষ্যতে আমাদের রাজনীতির ময়দানে আসবেন এবং আমাদের রাজনীতিকে পরিবর্তন করবেন। তো এরা ছাত্র অবস্থাতেই তো এদের এই বক্তৃতা দেওয়ার দক্ষতা তৈরি হয় নাই, লেখাপড়া খুব একটা করে বলে মনে হয় না, বা পড়াশোনার বাইরে অন্য বইপত্র পড়ে বলে মনে হয় না তাদের কথাবার্তায়। তাদের যে একজনের সঙ্গে আরেকজনের আক্রমণ ও প্রতি আক্রমণের ভাষা, সেই ভাষাও যে খুব সুললিত সেটাও মনে হয় না। এরকম সবার কথা বলছি না, আছে। যেমন আমি নাম বলতে পারি, আমি মেঘ মল্লারের বক্তৃতা বা কথাবার্তা, ও যখন যুক্তি দিয়ে কথা বলে যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলে, এরকম আরো কিছু দুই দুই পাঁচজন যে নাই তা না। কিন্তু আপনি বিজয়ী প্রার্থীদের বলেন তো, আপনি একটা আয়োজন করেন না, আপনি এই অনুষ্ঠানে এনে তাদের সাক্ষাৎকার নেন, আপনি সাক্ষাৎকার নিলে টের পাবেন যে আসলে যে ধরনের ভবিষ্যৎমুখী রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে এই ছাত্র নেতারা ডাকসু চাকসু রাকসু, আহ, এই জাকসু সব জায়গাতে আসবেন বলে আমরা মনে করছি। আপনার কি মনে হয় যে আসলে সেই রকমের দেখা আপনি পেয়েছেন? আপনার দেখে মনে হয়েছে এই হচ্ছে ভবিষ্যতের বিল ক্লিন্টন? কিন্তু বারাক ওবামা যখন তার ফ্র্যাটার্নিটি, স্টুডেন্ট ফ্র্যাটার্নিটি নির্বাচন করে, তখন থেকেই ছাত্ররা তাকে মনে করেছে যে যে ছেলে এরকম বক্তৃতা দেয়, সে একদিন সিনেটর হবে, সে একদিন অথবা কংগ্রেসম্যান হবে, সে হুম, একদিন হুম। গভর্নর হবে, অথবা সে একদিন প্রেসিডেন্ট হবে। জি। তো কিন্তু আপনি বলেন তো, আপনি গণতন্ত্র বলেন তো তো আবার এখান এটাই যে থেকে একজনের ছাত্ররা নাম যা বলেন, মনে করছে। সারা বাংলাদেশের নেতা হবে আপনার মনে হচ্ছে, একটা নাম বলেন তো, জাতীয় মানে রাজনীতির আমার নেতা। কি মনে হচ্ছে সেটা তো আসলে খুব ম্যাটার তখন করে না, বা ঘরে আপনারও ঘরে, কি মনে হচ্ছে সেটাও তখন ম্যাটার করে না? বাংলার ঘরে যারা ঘরে ভোট দেবে পানির ভোটার মেশিন তারা ঠান্ডা যা হবে মনে গরম করছে। হবে, তাই না? এরা যখন ভবিষ্যতের রাজনীতি যাবে, বাংলার ঘরে ঘরে পানির মেশিন ঠান্ডা হবে গরম হবে, বাংলার ঘরে ঘরে লুঙ্গি গামছা তোয়ালে যাবে, বাংলার ঘরে ঘরে চৌকি যাবে, তাই না? ঘটনা তাই ঘটবে না? এইভাবে কি রাজনীতি হবে ভবিষ্যতে? জি, মানে এটাই আসলে প্রশ্ন করছিলাম যে আমি মানে আমরা যাকে ভাবছি ভালো হতে পারতো বা ভালো হবে, ছাত্ররা যা মনে করছে তার একটা প্রতিফলন ঘটেছে এখানে। আপনি এম এ আজিজও বলছিলেন বিরাজনীতিকরণ। এখানে আমি আসলে বারবার প্রশ্নটা করছি বিরাজনীতিকরণ কেন হচ্ছে, এবং এম এ আজিজ ওই প্রশ্নটা কিন্তু এবার আমি একটু আসতেই চাই যে জাতীয় রাজনীতিতে এই ভোটারদের এই মনস্তত্ত্ব এবং আহ, প্রার্থীদের বা দলগুলোর এই কৌশল, এর প্রভাব কেমন পড়বে বলে মনে হয়? আচ্ছা শোনেন, বিরাজনীতিকরণ কেন বলবো? জি, আমার বলবেন। আপন ভাত, আমার আপন ভাতিজি আমার প্রতিদিন এসে খেয়ে যায় আমার বাসায়। হ্যাঁ। আমি জানি না সে কাকে ভোট দিচ্ছে, আমি শুনে স্টান। এখন আপনি দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ডাকসু বলেন, আপনার জাকসু বলেন, ডাকসু বলি নির্বাচন, ডাকসু যতগুলো ধরেন, এটা এইট ডাকসু নির্বাচন হয়েছে 54 বছরের ভিতরে। কিন্তু যতবার ডাকসু নির্বাচিত ভিপিজিএস থাকতো, সব আন্দোলনে তারা কিন্তু অগ্রভাগে ছিল। কিন্তু এবারে যে ডিজাস্টারটা হলো, এই ডাকসুর ক্যারেক্টার পরিবর্তন হয়ে যাবে, দিচ্ছে বটে, কিন্তু কোন দল কিন্তু এই এই এখন ডাকসুর নেতৃত্বে কোনো আন্দোলনে যাবে না। আর এই ডাকসু যে ক্যারেক্টার, যেটা ইলেকশনে যেটা দেখালো, এবং জামাতের সাথে যেটা বললাম যে কৌশল এবং পরিকল্পনা, তারা এটা ঠিক ইমোশনালি, অর্থাৎ নানান রকম সামাজিক কর্মকাণ্ড দিয়ে এই ছাত্রদেরকে মোটিভেট করবে, এবং শেষ পর্যন্ত দেখবেন দেশটা ডিপলিসাইজড হয়ে একটা ইমোশনাল জাতিত্ব তৈরি হবে, যে এরকম পাইলে ভালো হয়। আপনি বরাবরই যদি দেখা যায়, গরম পানি পাইলে ভালো, ঠান্ডা পানি পাইলে ভালো, আমার চিকিৎসা হলে আমাকে হসপিটালে নিয়ে যায়, পড়াশোনার বেতন না দিতে পারলে আমার বেতন দিয়ে দেয়, তাহলে তো ওইভাবেই ছাত্ররা অভ্যস্ত হবে। তাহলে তো এটা ডিপলিটিসাইজ হলো না, পলিটিক্স এখানে কোথায়? কিন্তু ছাত্রদের তো ডাকসুতে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুযায়ী যেটা আছে সেই কাজটা করবে। গঠনতন্ত্রে তো কম নাই, প্রয়োজনে অ্যাড করবে। গঠনতন্ত্রের বাইরে গরম পানি দেওয়া এটা তো কোনো রাজনীতির অংশ নয়। এটা সমাজসেবা হলে সমাজসেবা করুক, সমাজসেবা অধিদপ্তর আছে, তারও অধীনে কাজ করুক না, তাতে তো বাধা নাই, সমাজসেবা করার কোনো তো বাধা নাই। কিন্তু যেখানে রাজনীতি আছে,
সেখানে রাজনীতির বাইরের অ্যাক্টিভিটি চালানোই আমার বক্তব্য হচ্ছে যে সেটা উচিত না, সেটাই বিরাজনীতিকরণের অংশ, এবং সেটা অ্যালাউ করা উচিত না। আপনি, আমি এইটাই বলছি যে এই ইলেকশনে দুইটা কিন্তু এটা যদি ছাত্রদল করতে চাইতো বা অন্য দলগুলো করতো, তাদেরকে কেউ বাধা দিত বাধা দিত যে না, তোমরা এই সমাজসেবা করো না? বাধা দিত না, কিন্তু তাদের ইমেজটা তারা তো এখনো গরম পানির তো বারান্দায় নিতে পারতো না, কারণ তাদের হলে তো প্রবেশ করার সুযোগ নাই। এক, ছাত্রলীগ এবং ছাত্র দলের ফেস ভ্যালু তো একই, ওরা শক্তি প্রয়োগ করছে না আগে। হুম। ছাত্রদল যখন বিএনপি ক্ষমতায় ছিল শক্তি প্রয়োগ করছে না, এখন ছাত্রদল আওয়ামী লীগ যখন ছিল ছাত্রলীগ প্রয়োগ করছে। কিন্তু ছাত্রলীগ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছাত্রদল কিন্তু ছাত্রলীগের ভিতরে ঢোকে নাই। আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল ছাত্রদল যখন বল প্রয়োগ করছে ছাত্রলীগ কিন্তু বিএনপির ছাত্র দলের ভিতরে ঢোকে নাই। কিন্তু এখন এবারে কিন্তু ছাত্র শিবির তারা কিন্তু ছাত্র দল লীগের ভিতরে ঢোকা ছিল, এবং এই জন্য বলা হয়, আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে গুপ্ত রাজনীতি চলতে পারে না, এটা আইন করে নিষিদ্ধ করা উচিত, আইন করে। তাহলে তো আপনি বলেন হিল ট্যাক্সে তো বহুত বহুত পার্টি স্বাধীনতা চাচ্ছে, স্বায়ত্তশাসন চাচ্ছে, ওরা কেউ মিজোরাম, কেউ তিব্বতে পালিয়ে থাকে, তাদেরকেও অ্যালাউ করেন, এটাও তো গুপ্ত রাজনীতি, তাদেরকে তো আপনার প্রকাশ্যে নিতে পারছেন না। সুতরাং প্রকাশ্য রাজনীতি মানেই গণতান্ত্রিক রাজনীতি, আপনাকে প্রকাশ্যে তো করতে এখন হবে সব। প্রকাশ্যে রাজনীতি করতে না দিলে কি হবে? ধরুন এখন ছাত্রলীগ, তারা তো একটা বড় হ্যাঁ, ফোর্স ছিল বা আছেও, না, তারা তো সবাই এই উপলব্ধি করেন। এই 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 ছাত্রলীগ কি প্রশ্নটা, করবে এখন? না, আপনার প্রশ্নটা তো এটাই করতেছেন, এটা তো আমরা আশা করি না। তারা সবাই গণতন্ত্রের স্লোগান দেয়, কেউ ধরেন নানান ইস্যু তৈরি করে, এ রাজাকার, সুতরাং একে ইয়ে করো, নির্মূল করো, এ স্বাধীনতা বিরোধী শক্তি নির্মূল করো, এ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাকে রাজনীতির সুযোগ দাও। এরকম তো ছিল এক সময়। এখন হচ্ছে যে সিচুয়েশন যেটা করা হচ্ছে, আপনি দেখেন মুক্তিযোদ্ধারা কোনো কথা বলতে পারবে না, মব চলে যাবে, মুক্তিযুদ্ধ যাবে, দেখেন কয়েকজন কয়েকটা ঘটনা ঘটল না। এখন বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, হুম। তার দল, সেখানে যে আশ্রয়, মুক্তিযুদ্ধের আশ্রয় নাই, কোন প্রতিবাদ করছে আপনি খেয়াল করছেন? ফজলুর রহমানকে বরঞ্চ 3 মাস সে অ্যাডভাইজার, 3 মাস তার পদ স্থগিত করছে। তাহলে আপনার মুক্তিযোদ্ধারা কেউ জামাতে জয়েন করবে বলেন? কোথায় যাবে বলেন? আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ, হ্যাঁ মুক্তিযোদ্ধা বলতে মুক্তিযোদ্ধা দিয়ে একটা পলিটিক্স করে, ভুয়া মুক্তিযোদ্ধা ভরে ফেলছে। তো সুতরাং আমাদের তো এখন মুক্তিযুদ্ধ যারা করছে, ধরেন আমি মুক্তিযুদ্ধে ছিলাম, আমার তো কোনো আশ্রয় জায়গা নেই, কেউ বিশ্বাস করে না আমাকে, হুম। কারো জায়গা নাই তো আমার। এখন যদি আমি কথা কই মবাসী করবে। হ্যাঁ, অর্থাৎ মুক্তিযুদ্ধের কোনো বয়ান বাংলাদেশে থাকবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। জনাব আপনার এম এ আজিজ, শুধু কি মুক্তিযুদ্ধ মানে মবের ভয় পাচ্ছে থাকে, নাকি আসলে গ্রেপ্তারের ভয়ও আছে সাথে, সন্ত্রাস দমন আইন?